আচ্ছা, আমরা রেকর্ডিং স্টার্ট করে দিছি। সো অনেকে জয়েনও করে ফেলছে আলহামদুলিল্লাহ। So, আমরা কোন পেজে ছিলাম লাস্ট, এটা একটু আমাকে একটু বললে ভালো হয়, ভুলে গেছি। আমাকে একটু মনে করাই দিলে ভালো হয় যে আমরা লাস্ট কোথায় ছিলাম। এই আপনারা কি আমার কথা শুনতে পান? আসসালামু আলাইকুম ভাই, আমি শুনতে পাইতেছি কিন্তু আমি না গত ক্লাস করতে পারি নাই, তো এই জন্য আসলে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, আপনারা একটু বলেন যে আমরা মানে তার আগে কোথায় ছিলাম। তার আগে টেন্সে টেন্স শেষ করছিলাম। পেজ নাম্বার। মানে কারোই কি মনে নাই? এটা তো অদ্ভুত। আমার না হয় মনে না থাকতে পারে, আপনার তো থাকা উচিত। এনিওয়ে, আমরা কি আর্টিকেলস করছিলাম? আর্টিকেল শেষ হয়েছিল ভাইয়া, ও, আর্টিকেল গত আমরা জি স্যার, একটা এক্সাম দিয়েছিলাম। এবার বুঝছি, আমার তো এবার মনে পড়ছে। আরে, খেয়াল থাকে না। আমরা তো আমি এটা রাইট ফর্ম অফ গতকালকে ভার্বে, রাইট ফর্ম ভার্বে গেছি। গতকালকের আগের ক্লাস, গত ক্লাসের আগের ক্লাসে আর্টিকেল আমাদের ওই যে দিছিলেন, পরীক্ষা পরীক্ষা। পরীক্ষা দিছিলেন। ঠিক আছে। রাইট ওটা ফর্ম, ছিল। পরীক্ষা। হা 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 হা, রাইট ফর্ম ভার্বে আছি আমরা, তাই না? তো রাইট ফর্ম ভার্বে কতটুকু গেছিলাম মনে আছে কিনা? কত নাম্বার? আশিক, কত নাম্বার পর্যন্ত করছিলাম ভাইয়া? তাহলে এটা স্যার এটা আমি গত ভাইয়া আজকে বছর করিনি। আজকে কত নাম্বার ক্লাস? ক্লাসটা যে কত দেখতে হবে, দাঁড়ান, শেষে বলতে হবে। শেষে আচ্ছা, আচ্ছা, শেষে বলবো না, বিকজ এখন তো রেকর্ড চলতেছে, এখন টাইম নাই করি। শেষে আমি যখন আপডেট করব তখন বলে দিব না কত নাম্বার ক্লাস। ওকে, জি। মানে আমি তো ক্লাস শেষে আপডেট করি আর কি, ক্লাসের রেকর্ডটা। এনিওয়ে, সো চ্যাপ্টার 3 আমরা কোন পর্যন্ত করছিলাম, কারো মনে আছে? আশিক বা কেউ কি আছেন কিনা এখানে বলতে পারবেন? মানে কত নাম্বার পর্যন্ত করছিলাম রাইট ফর্ম অফ ভার্ব? স্যার আমি ওই যে এক্সাম পর্যন্ত পাইছি, এরপর আমি আর পাইনি। গত ক্লাসটা তো করিনি। রাইট ফর্ম অফ ভার্বকে আমরা শুরু করছি মাত্র, এরকম হইতে পারে। তাহলে রাইট ফর্ম অফ ভার্ব বোধহয় আমরা এরকমই হবে, হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে ওইভাবে আসলে ই করা হয়নি। আপনার লাস্ট ক্লাসটা তো ওইভাবে বিশেষ কিছু পড়ানো হয় নাই, বিকজ আপনার অনেকেই ছিলেন না। তো ওই হিসাবে করলে জি স্যার, ধরেন ওইটা। এখানেই থাকবে। ঠিক আছে, জি। ওকে, শুরু করবো আমরা এটা। ওকে, সো রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে যদি আমাদেরকে বলতে হয় সেক্ষেত্রে একটু বলি আপনাদেরকে। দেখেন, বলছে ইউজ অফ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্ব গুলার রাইট ফর্মস লাগবে আমার, তাই তো? বুঝাতে পারছি কিনা? তাহলে ভার্ব গুলোর কি লাগবে? রাইট ফর্মস লাগবে আমার, নাকি? জি। অর্থাৎ আমাদের যে সেন্টেন্স গুলো হয়, ওই সেন্টেন্স গুলোতে আমরা অনেক ক্ষেত্রে ভার্বের ব্যবহার করি কিন্তু রাইট ওয়েতে করতে পারি না। আমাদের বিভিন্ন ধরনের ভার্ব আছে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এই ভার্ব, সাবঅর্ডিনেট ক্লজ, কত কিছু যে আছে। কিন্তু মাথায় রাখতে হবে সকল যে ভার্ব, সেই ভার্বের রাইট ফর্মটা আমরা জানি না অনেক সময়। ঠিক আছে, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি বলতে পারবেন যে আমরা তো সবাই জানি আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, এটা একটা আই এর পরে এম হয় সবসময়, কিন্তু আপনারা কি কেউ বলতে পারবেন যে আই এর পরে কখন ইজ হয়? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, আপনাদেরকে একটা সার্ভের কথা বলি, সেটা হচ্ছে যে আমি গত ক্লাসে যেহেতু স্টুডেন্ট কম ছিল, আমি অনেককে ফোন করছি পার্সোনালি। ফোন করার পরে আমি জিজ্ঞেস করছি যে আপনাদের সমস্যাটা কি, আপনারা কেন ক্লাসে আসেন না? তো তারা একটা বড় অংশ, প্রায় 6-7 জন বলছে যে ভাইয়া আমরা হচ্ছে রাত হয়ে যায় অনেক সময়, বা ব্যস্ত থাকি, এই কারণে আমরা রেকর্ড দেখে নিই গ্রুপে। ওকে,
তো রেকর্ড দেখে নিলে আমাদের বারবার রেকর্ড দেখে নিতে সমস্যা হয় না, বিস্তারিত হয়ে থাকে ক্লাস, তো সমস্যা হয় না। শুধু প্রশ্নটা করতে পারিনি, এটা হলো সমস্যা। তার মধ্যে ঠিক আছে, আপনাদের যদি যেভাবে মনে হয় আপনারা করেন। আরেকটা অংশ বললো যে ভাইয়া হঠাৎ করে একটু ঝামেলায় পড়ছিলাম, এই জন্য করতে পারি নাই। তো যাই হোক, আপনাদের ক্লাসে সম্ভবত 13-14 জনের মতো স্টুডেন্ট আপনারা, তার মধ্যে আপনারা অর্ধেকের মতো জয়েন করেন, বাকি অর্ধেক আসলে নানা কাজেই ব্যস্ত থাকে। তো এটা অসুবিধার কিছু নাই, যে যেভাবে ভালো মনে করে সে সেভাবে শিখুক, কোনো প্রবলেম নেই, বাট শিখুক, এটা হলো কথা। তো আয়ের পরে ইজ হয় কখন, কেউ বলতে পারবেন? দেখি এক্সপার্ট ওপিনিয়ন কারো আছে কিনা। কেউ আই বলতে পারবেন না? মানে এই মানে কি আমি? আই মানে, না আই মানে আমি না, এটা তো ইংলিশ সেন্টেন্স ধরেন। ইংলিশ সেন্টেন্স আয়ের পরে কি হবে? আয়ের পরে ইজ কখন হয়? এটা মানে আপনার চোখ যে আই আছে ওইটার পরে ইউজ করে। কিসের পরে? মানে চোখের ইংরেজি যে আই আছে না? না না না, এখানে যে স্পেসিফিক আই লেখা, এই যে দেখা হ্যাঁ, দেওয়া আছে সেন্টেন্সটা, মানে এটা এরকম আই, আয়ের পরে ইজ আছে, তারপরের বড় অংশটুকু ই আপনি হয়। লিখবেন। আরো ভালো করে দেখে, এটা ধরেন এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ঠিক আছে? আই ইজ, এটাকে কমপ্লিট করেন, দেখি আপনারা পারেন কিনা। আই, আই, ইজ। না ভাই, পারবো করে মনে হচ্ছে না। আমাদের কানিজ আপু কোথায়? ওনার কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না আজকে। এভাবে কবি নীরব হইলে হবে? দেখেন, ভেরি সিম্পল, আই ইজ আ লেটার, ঠিক আছে? এ, বি, সি, ডি, এরকম আই কি একটা লেটার, এটা তাহলে আই ইজ আ লেটার আমরা বলতে পারি না? এ ইজ আ লেটার যেমন, বলতে পারি কিনা? এই জন্য ভাই আমি জিজ্ঞেস করছিলাম যে মানে আই মানে আমি কিনা, ঠিক আছে? না না, এই জন্য তো আমি আপনাকে টেকনিক্যালি বলছি যে এটা একটা সেন্টেন্স, মিনিং কেটে তো বলবো না আমি। আহ, কারণ আপনি আই, আই যদি মানে আমি অর্থে পরিচিত না হয় তাইলে তো হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, সেটাই সেটাই, কিন্তু তো এটা ভাই বুদ্ধি। এই আই, এই আই আর ওই আই তো আর এক না, তাই না? এক না, আই তো, এখন আমার কথা হচ্ছে এটা সেন্টেন্স, এখন আপনি বলবেন যে আয়ের পরে কখন এম না হয়ে ইজ হইতে পারে, ঠিক আছে? আবার আপনি বলেন তো একটা জিনিস, সেটা হইলো যে হি এর পরে কখন আর হইতে পারে, কি বলতে পারবেন? কি এরপরে? হি, হি এটা প্রোনাউন, এটার পর আর কখন আর হইতে পারে কখন? ভেরি সিম্পল, যখন ভুল হবে তখন, বুঝতে পারছেন? যখন ভুল হবে তখন, তাছাড়া হওয়ার সুযোগ নেই। এনিওয়ে, আপনাদের রাইট ফর্ম ভার্বের আলোচনা এটা জাস্ট একটা ফান পার্ট ছিল, আর কিছুই না, এটা নিয়ে আপনারা ওরিড হয়েন না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমি, আমার টিচার আমারে ধরলেও আমি পারবো না, কারণ হে তো এমন ভাবে ধরবো যাতে আমি না পারি, বুঝেন নাই? তো এটা কোনো বিগ ডিল না। দেখেন, ইউজ অফ রাইট ফর্ম অফ ভার্বস একটা জিনিস মাথায় রাখবেন, এটা আমাদের একটা খুব ফান্ডামেন্টাল এবং একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের যাদের রাইটিং এ খুব বাজে অবস্থা, তাদের জন্য এটা খুব কাজে লাগবে। যে কয়টা টপিক গ্রামারে খুব ইম্পর্টেন্ট, ফ্রম ফর ফ্রি হ্যান্ড রাইটিং এন্ড আদার্স, খুব ইম্পর্টেন্ট একটা টপিক আছে এটা। সেটা কি? ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, রাইট ফর্মস অফ দ্য ভার্বস, যাই যাই বলি না কেন। অর্থাৎ ভার্ব যেহেতু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের, সেটা রাইট ফর্মটা যদি আমি না জানি, তাহলে আমি কিভাবে একটা ভালো রাইটিং লিখবো, তাই না ভাই? কথা ঠিক কিনা? জি ভাইয়া। তাহলে ইউজ অফ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্ব বা ফর্ম অফ দ্য ভার্ব, কোনো সমস্যা নেই। তো আমরা একটু বুঝে নিতেছি, যেখানে বলতেছে টু বি বা এম ইজ আর, টু বি ভার্ব কাকে বলে? দেখেন, এম ইজ আর, ওয়াজ আর, এগুলোকে বলা হয়, ঠিক আছে? বিন টিন হ্যাবিটেবল এগুলোকে বলা হয়। তো দেখেন, এগুলো সিঙ্গুলার ফর্ম কি আছে, প্লুরাল ফর্ম কি আছে, এগুলো জাস্ট আপনি দেখে নেন, যে এম, ইজ, ওয়াজ, হ্যাজ, এগুলো হচ্ছে সিঙ্গুলার ফর্মে, ঠিক আছে? যেমন হি হ্যাজ ডান হিজ জব, তাই তো?
ওইখানে বলছে টু বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এই দুইটার ক্ষেত্রে আর কি। সিঙ্গুলার প্লুরাল কি তা? প্লুরালের ক্ষেত্রে আর ওয়ার হ্যাভ, যেমন দে হ্যাভ ডান, আই হ্যাভ ডান। এখন আই এর ব্যাপারটা এক্সেপশনাল, আই এর সাথে হ্যাভ হয়, কিন্তু অন্য কোনো ক্ষেত্রে আসলে এরকম হয় না। হি এর সাথে ইজ হয়, দে এর সাথে আর হয়, কিন্তু আই এর সাথে এম হয়। আই একটু এক্সেপশনাল, এটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট কিছু আছে। তো এনিওয়ে আমরা জাস্ট দেখার চেষ্টা করলাম এম ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো হচ্ছে কি সিঙ্গুলার, আর ওয়ার হ্যাভ এগুলো হচ্ছে প্লুরাল। ব্যাপারটা বুঝতে পারছি কিনা? জি। আচ্ছা, এরপরে কি আছে? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, তাই তো? তো দেখেন এখানেও একটু, হ্যাঁ, প্লুরাল নাই, হ্যাজ এর প্লুরাল নাই। হ্যাজ এর প্লুরাল হ্যাভ, হ্যাভ প্লুরাল ঠিক এম না। প্লুরাল। এই যেখানে আছে দেখেন লেখা হ্যাজ হ্যাভ, ঠিক আছে, ওকে। তারপরে কি বলতেছি আমরা? এম ইজ আর হ্যাভ হ্যাজ। এই দেখেন এখানে প্রেজেন্ট আছে, এখানে পাস্ট আছে। এম ইজ আর হ্যাভ হ্যাজ এগুলো কিসে হয়? প্রেজেন্টে হয়। এখন এটা মাথায় রাখতে হবে। হ্যাভ হ্যাজ এটা প্রেজেন্ট, মানে প্রেজেন্ট ইনডিফিনিট না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। যেমন আই হ্যাভ ডান মাই জব, আই হ্যাভ ডান মাই জব এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ আ পেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ব্যাপারটা কি বুঝতে পারছেন? অর্থাৎ হ্যাভ যখন মেইন ভার্ব তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাভ যখন অক্সিলারি ভার্ব তখন এটা প্রেজেন্ট পারফেক্ট। ব্যাপারটা কি বুঝছেন কিনা? জি। ওকে। যেমন আপনি বললেন হি হ্যাজ আ পেন, হি হ্যাজ আ পেন। আচ্ছা, বুঝতে পারছেন কথাটা? So, আপনার এইটা একটু দেখেন, আমাকে একটা মিনিট একটু সময় দেন, আমি একটা কল অ্যাটেন্ড করে আসি। জাস্ট এইটা আপনি একটু দেখেন, এক মিনিট। জি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি। ওকে। সো ইউজ অফ রাইট ফর্ম ভার্ব এই অংশটা আমরা বুঝে নিচ্ছি। তারপর এটা অংশ সিঙ্গুলার প্লুরাল এবং হচ্ছে প্রেজেন্ট পাস্ট। তাহলে কি বললাম? এই যে হ্যাভ হ্যাজ এগুলো প্রেজেন্টে থাকবে, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। তাহলে হ্যাভ হ্যাজ এর ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেন। হ্যাভ হ্যাজ এই দুইটা জিনিস যদি মেইন ভার্ব হিসেবে আসে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন আই হ্যাভ আ পেন, হি হ্যাজ আ পেন। বাট এটা যদি অক্সিলারি ভার্ব হিসেবে আসে তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। যেমন আই হ্যাভ ডান মাই জব, হি হ্যাজ ডান হিজ জব। ঠিক আছে? আর এগুলো পাস্ট, এগুলো হয় উপরে হয় এই যে ওয়াজ ওয়্যার হবে পাস্ট ইনডিফিনিটে অথবা পাস্ট কন্টিনিউয়াসে অথবা প্যাসিভে। ঠিক আছে? আর হ্যাড হচ্ছে অলওয়েজ পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ঠিক আছে? ব্যাপারটা কি বুঝাইতে পারছি আমি? রেকর্ডে থাকবে, সেই জিনিসগুলো আবার আপনারা রিমাইন্ড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার কথা হচ্ছে ক্লাসে স্টুডেন্ট কম কেন? এটা নিয়ে তো আসি বিপদে আমি। ওকে, সো আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। এটা এখানে নিয়ম কানুন দিছে কতগুলো, দেখেন এই যে খুব সুন্দর নিয়ম দিছে, রিরাইট এর নিয়ম। এখন আপনি আসলে দেখেন যারা ইংলিশ পড়ায়, একটা কথা আছে না যে আহ, যারা ইংলিশ জানে তারাও আসলে এই বিষয়গুলো নিয়ে ভালো জানে, এই রাইট ফর্ম ভার্ব তার মধ্যে একটা। আর যারা ইংলিশ পড়ায় তাদেরও এইসব বিষয়ে ভালো দখল থাকতে হয়। এইটার কারণটা হইলো কি জানেন? এই কারণটা হচ্ছে এটা খুব বেসিক জিনিস বাট ইম্পর্টেন্ট। আমি আপনাদের দুটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্রথমে আপনারা নিজেরা একবার পড়বেন, তারপরে আমি আপনাদের বুঝাই দিব। এতে করে যেটা হবে, আপনারা একবার পড়লে আপনাদের ভিতরে জিনিসটা তো একবার ঢুকবে এবং আমি এটাকে রিফাইন করে ভালো মতো বুঝাই দিব, তখন ভালো হবে। নাহলে আপনারা প্রথমবার শুনলে ঝামেলা আছে। সো প্রথম যে নিয়মটা, এটা আমরা শুধু আপনাকে দেখাই দিচ্ছি, দেখেন বলতেছে
যে একটা সেন্টেন্সের টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে কয়েকটা কন্ডিশন আছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় যদি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি জিনিস সেটা বুঝে আসি আমরা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলো আমি, থার্ড পারসন কেটা বুঝি আগে, আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবকিছু থার্ড পারসন। সিঙ্গুলার কোনটা? যেটা গোনা যায় এবং একটা, এটা সিঙ্গুলার, আর একটা যেটা গোনা যায় না সেটাও সিঙ্গুলার। বুঝায় বলি, অ্যান অ্যাপেল সিঙ্গুলার, গোনা যায়। ওয়াটার গোনা যায় না সিঙ্গুলার, বাতাস গোনা যায় না সিঙ্গুলার। যেটা গোনা যায় সেটার একটা সিঙ্গুলার, আর যেটা গোনা যায় না সেটা সিঙ্গুলার। বুঝাইতে পারছি কথাটা? জি। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটা কি থাকতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইতে হবে। কি নাম্বার? সিঙ্গুলার। তাইলে ভার্বের সাথে এস ইএস আই এস তিনটা বসতে পারে, এস ইএস আই এস তিনটা বসতে পারে। ক্লিয়ার? এস ইএস আই এস তিনটা বসতে পারে, ব্যাপারটা কি বোঝা গেছে? জি। এস ইএস আর এটা কি আই ইএস, এই তিনটা বসতে পারে। এখন এটা শব্দের উপর ডিপেন্ড করে বসবে। যেমন প্লে একটা শব্দ, প্লে এর সাথে এস হয়। ট্রাই একটা শব্দ, ট্রাই এর সাথে আইএস হয়। কথা বুঝতে পারছেন? তো এক একটা শব্দ এক এক রকম হবে, তো এটা আপনি শব্দ বাই শিখে নিতে হবে। সো আপনার এক্সাম্পল গুলো দেখে ফেলেন। 1 নম্বরের তারপর যদি আমাদের এক নম্বর এক্সাম্পলটা দেখা হইলে আমাকে বলেন। ক্লাসে শুধু আমি বলে যাবো ব্যাপারটা এরকম না, আপনারাও ক্লাসে একটা অংশ পড়ে ফেলবেন, তাহলে পড়াটা শেষ হয়ে যাবে। নাহলে টিচার দেখো। বাসায় রিলেট করতে পারবেন না নাইলে, ঠিক আছে? শুধু আমি যদি বলতে থাকি তো বাসায় রিলেট করতে পারবেন। ওকে, সো আমরা এটা বুঝছি তাই তো? তাহলে কি বুঝলাম আমরা? আমরা বুঝলাম যে দা বয় প্লেস ফুটবল, দা বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি অলওয়েজ ক্যারিস অ্যান আমব্রেলা উইথ মি। হি হি তো হিম আর কি, তাই তো? আমার সাথে তো সে তো আর আমার সাথে ক্যারি করবে না, সে তো তার নিজের সাথেই করবে, এই জন্য হিম হয়েছে, রাইট? হি অলওয়েজ ক্যারিস অ্যান আমব্রেলা উইথ হিম, তাইলে ক্যারিস হয়েছে, ক্যারির সাথে আই আছে। ঘটনা এটা, আর কিছু না। এখন আপনাদেরকে আমি দিব হচ্ছে এই পুরো পেজটা, আপনারা একটু বুঝবেন ভালো করে। ছোট করে দেই, 2 3 4 একটু ভালো করে দেখেন, এক্সাম্পল গুলো ভালো করে দেখেন, নিয়মটা আমি বুঝাই দিব, আপনার এক্সাম্পলটা দেখেন। আপনার এক্সাম্পল দেখবেন, ওদের নিয়ম টিয়ম পড়ার দরকার নাই, শুধু এক্সাম্পল দেখেন, নিয়মটা আমি বুঝাই দিব। ভাইয়া দেখা হয়ে গেলে অবশ্যই আমাকে বলবেন আপনারা, চুপ করে থাকেন না। জি ভাইয়া দেখছি।
ওকে, সো এই বাকিরাও কথাবার্তা বলেন, তাহলে তো বোঝা যাবে না। ওকে, সো দেখেন এখানে কি বলছে বিষয়টা। 2 নাম্বার দেখেন, বলছে বলছে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ কি, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? ইউনিভার্সাল কথাটা ইউনিভার্সাল ট্রুথ মানে ইউনিভার্সাল, ইউনিভার্স জুড়ে যে ট্রুথটা আছে সেটা যদি ঘটে, অর্থাৎ মানে মাথায় রাখবেন ইউনিভার্সাল, ইউনিভার্সাল এটা, ইউনিভার্সাল ট্রুথ কামস ফ্রম নেচার, লিখে রাখেন, ইউনিভার্সাল ট্রুথ কামস ফ্রম নেচার। আর হ্যাবিচুয়াল Yes. ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট কামস ফ্রম হ্যাবিট, লাইফস্টাইল বলতে পারেন। ঠিক আছে, তাহলে কি বললাম, ইউনিভার্সাল ট্রুথ যেটা সেটা আসে নেচার থেকে, ন্যাচারাল ট্রুথ। আর হ্যাবিচুয়াল ফ্যাক্ট আসে লাইফস্টাইল থেকে। তবে লাইফস্টাইল কারণে যেটা অভ্যাস হয়ে গেছে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ক্লিয়ার কথাটা? তো এই ধরনের জিনিসপত্র যদি আসে সেটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং আগের নিয়ম ফলো করবে। যেমন দা সান রাইজেস ইন দা ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই তো? তো এই যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটা অটোমেটিক, এটা ইউনিভার্সালি ট্রু। এটা আপনার আমার ক্ষমতা নেই চেঞ্জ করা, এই জন্য এটা ইউনিভার্সাল ট্রুথ। আই গো টু স্কুল এভরি টাইম, প্রতি স্কুলে যাই, এটা আমার হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা লাইফ স্টাইলের সাথে জড়িত। কথা কি বুঝতে পেরেছেন কি না? আই লাইক, ধরেন আপনি বলেন আই লাইক টু ইট সুইটস, তার মানে কি আমি মিষ্টি খেতে পছন্দ করি। এই যে মিষ্টি খেতে পছন্দ করার যে বিষয়টা, এটা আপনার লাইফ স্টাইলের সাথে আছে। কথা বুঝছেন কিনা? জি, বল, বুঝলে হ্যাঁ বলেন, না বুঝলে না বলেন। বুঝছি একমাত্র ভাইয়া। একমাত্র কামরুজ্জামান ভাই কথা বলে, আর কেউ কথা বলে না। বুঝলাম না, বাকিদের কি অভিমান নাকি আমার উপরে? অভিমান জমে জমে পাহাড় হয়ে গেলে সেই পাহাড় কেটে বাড়ি বানাইতে হবে, তখন তো আবার মামলা করবেন যে পাহাড় কেটে বাড়ি বানাইছে, নাকি? আচ্ছা, আশিক বুঝা গেছে ভাই? জি স্যার, বুঝতেছি। আচ্ছা, বাকিদের অবস্থা কি? ইকরাম ভাই, ইকরাম ভাই আছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। কথা বলতে কি বোঝা যায় ভাই ক্লাসে? জি জি, বোঝা যাচ্ছে। আচ্ছা, ভেরি গুড। আমাদের সাথে আছে খুশি আপু, বোঝা যায় আপু? ওকে, সো অনেকে হয়তো সাইলেন্টলি খুবই ক্লাস করে আর কি, এটা কারণ কি আমি জানি না। অনেকে দেখা যায় যে টেক্সটে লিখে। তো যাই হোক, অসুবিধা নাই, আমরা শুরু করি। তো এইটাই বলতেছিলাম আর কি। তো যে জিনিসগুলো আসলে হ্যাবিচুয়াল ফ্যাক্ট মানে হচ্ছে লাইফস্টাইল থেকে আসে, আর ইউনিভার্সাল ট্রুথ যেগুলা আপনার নেচার থেকে আসে, এই দুইটা জিনিস যদি স্বাভাবিকভাবে ঘটা অর্থে হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তখন এই আগের নিয়মটাই প্রযোজ্য হবে। 3 নাম্বারটা আমরা একটু যদি দেখার চেষ্টা করি, যে কোনো একটা সেন্টেন্সে ধরেন আপনি সময়ের উল্লেখ নাই, কোন সময় হয় এটা উল্লেখ নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোকে দেখে আমরা নির্ণয় করতে পারি যে এইগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়ার্ড গুলো কি কি? যেমন ধরেন অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, জেনারেলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, নর্মালি। এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত আমরা বুঝতে পারি এগুলো এক ধরনের ইন্ডিকেটর যে এই টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কারণ দেখেন, হি অলওয়েজ ডিস্টার্বস দ্য ক্লাস, তার মানে সে তার স্বভাব সুলভ এটা করে, তাই তো? হ্যাবিট থেকে করে, লাইফ স্টাইলের অংশ তার এটা। হোয়েন মিস্টার করিম টেক্স হিজ, মানে হোয়েন ডাজ মিস্টার করিম টেক হিজ ফুড নরমালি, এটা একটা কোয়েশ্চেন যদিও, বাট এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে স্বভাবতই কখন খাবার খায়, তাহলে এটাও তার মানে লাইফ স্টাইলের অংশ, তাই তো? তো এইটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতেছি, যেটা সচরাচর ঘটে। তো এই শব্দগুলো ইন্ডিকেটর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। ওকে, ভাইয়া এইটা এই বিটটার মধ্যে মানে প্রথমটার মধ্যে ডাস নাই, পরেরটার মধ্যে ডাস আসলো মানে। আচ্ছা, এটা একটা মজার ব্যাপার আছে, সেটা পরের তাই 4 নাম্বারে শিখতে পারবেন। সেটা হলো যখন আপনি কোয়েশ্চেন করবেন, কি করবেন? নেগেটিভ এবং ইন্টারগেটিভ সেন্টেন্স তৈরি করতে গেলে আপনাকে ডু ভার্ব নিয়ে আসতে হয়। কি ভার্ব নিয়ে আসতে হয়? ডু দুবার। ভার্ব নিয়ে আসতে হয়। ডু ভার্ব মানে হলো ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। কি বললাম কথাটা? ডু ভার্ব মানে ডু ডাজ ডিড। এই ডু ডাজ হয় প্রেজেন্টে, ডিড হয় পাস্টে। ডু ডাজ এর মধ্যে ডু হয় এক ক্ষেত্রে, বা ডাজ হয় এক ক্ষেত্রে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হয়, বাকিগুলোর ক্ষেত্রে ডু হয়। এটা হলো ঘটনা, এই কারণে এখানে আটা আসছে। ক্লিয়ার আচ্ছা, কথা? এবার আসার কারণেই আসলে যে নিচেরটা, এই নিচের শব্দগুলা আপনার রাইট, আর হ্যাঁ, যেগুলা এ বি সি ডি দিয়া ওইগুলা রাইট না, তাই না? মানে নিচের যেটা ইকুয়াল টু ওটা রাইট আর কি, উপরেরটা হ্যাঁ রাইট হ্যাঁ। নাই আর কি। সো আমি যে কথাটা বললাম সেম কথাটা এখানে 4 নাম্বারে বলছে, যেটা কামরুজ্জামান ভাই জিজ্ঞেস করলো, ওই ব্যাখ্যাটাই 4 নাম্বারে আছে। 4 নাম্বারে এক্সাম্পল গুলো দেখলে বুঝতে পারবেন। অর্থাৎ নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, আর নেগেটিভ মানে হলো না বোধক। এই দুইটা সেন্টেন্সকে যদি তৈরি করতে হয়, তাইলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ ডিড কে নিয়ে আসতে হয়, যেটাকে আমরা ইংরেজিতে ডু ভার্ব বলি।
ব্যাপারটা কি বুঝতে পারছি ভাই? জি। আচ্ছা, এই আপনাদের কি রেকর্ড চলতেছে নাকি? হ্যাঁ, রেকর্ড চলে। ভেরি গুড। তাহলে আমরা কি বললাম, কথাটা বলেন তো। যে আমরা এটা বুঝতে পারছি এখন যে নেগেটিভ হয় যদি আর ইন্টারোগেটিভ যদি হয় তাহলে এরকম নেগেটিভ ঘটবে। পজিটিভ দিয়ে হ্যাঁ, এখন 5 থেকে 10 পর্যন্ত আপনারা ভালো করে দেখেন, শুধু এক্সাম্পল গুলো দেখবেন, আমি এক্সপ্লেন করে দিব কেন কি কিভাবে। ওকে ভাইরা, বুঝতে পারছেন ঘটনা? আচ্ছা, ইকরাম ভাইকে একটু জিজ্ঞেস করি, ভাইয়া ক্লাস কি বুঝেন আসলে? ক্লাস তো ভাই বুঝি বুঝি, সবই বুঝি। ক্লাস না হ্যাঁ, বোঝার কিছু নাই। আচ্ছা আচ্ছা, না অনেক আপনি সময় যে দেখা যায়। বলেছেন না, হ্যাঁ হ্যাঁ মানে ভাই বলেন। মানে আপনি যেভাবে বলেন একদম স্পষ্ট বোঝা যায়। আর এগুলা মানে আমি আগের থেকে বুঝছি, ঠিক আছে, জাস্ট রিভিশন দিতেছি, আর এখন রিভিশন, এত হ্যাঁ কোশ্চেন করি। হ্যাঁ। না না না, কেন বললাম কথাটা ভাইয়া, মানে ব্যাপারটা হচ্ছে যে আমার তো ধরেন জানা দরকার যে আপনারা বুঝেন কিনা, জিনিসগুলো সবই সহজ, বাট তারপরেও তো থাকে না যে ব্যাখ্যাগুলো জি জি বোধগম্য কিনা। আমি তো চেষ্টা করি একটু বিস্তারিত বলার, তাই না? জি সো ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি। সেটাই। ওকে ভাইয়া, সমস্যা হলে বলবেন অবশ্যই। ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা 5 নাম্বার একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, 5 নাম্বার বলতেছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে হোয়াট, হোয়েন, হোয়ার, ডাব্লিউএইচ দিয়ে যদি শুরু হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, অক্সিলারি ভার্ব হিসেবে নিয়ে আসবো বি ভার্বকে, টু বি ভার্বকে বা অক্সিলারি ভার্বকে নিয়ে আসবো। যেমন ধরেন এখানে কি বলতেছে ওরা, যে হোয়াট ড্যাশ ইওর নেম, তাহলে হোয়াট ড্যাশ ইওর নেম, তাহলে আমরা কি বলি, হোয়াট ড্যাশ ইওর নেম মানে কি, হোয়াট ইজ ইওর নেম, তার নেম, নেমের সাথে কি হয়, ইজ হয়, তাই তো? তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স করবো ডাব্লিউএইচ ওয়ালা, এই ডাব্লিউএইচ মানে হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, এই ধরনের, তখন আমরা অক্সিলারি ভার্ব হিসেবে টু বি ভার্ব নিয়ে আসবো। কি নিয়ে আসবো? টু বি ভার্ব নিয়ে আসবো। কি কি একটু, মানে টু বি ভার্ব নিয়ে আসবো বা ডু ভার্ব নিয়ে আসবো, এম ইজ আর ওয়াজ আর নিয়ে আসবো, অথবা ডু ডাজ ডিড নিয়ে আসবো, কোনো প্রবলেম নাই। তাহলে কি বললাম এখানে, ধরেন হোয়াট ড্যাশ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ড্যাশ, হোয়াট ইউ ড্যাশ, মানে নাও, তার মানে কি হোয়াট আর ইউ ডুইং নাও, এই আরটা কেন আসছে, এই আরটা বি ভার্ব কেন লাগবে, কারণ হোয়াট আর ইউর সাথে কি হয় বলেন তো, আর হয়, তাই তো?
এরকম, অর্থাৎ আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন এইভাবে করবো আমরা, ঠিক আছে? সো নেগেটিভের ক্ষেত্রে আমরা শিখছিলাম, এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা জানলাম। এইটা খুব ইম্পর্টেন্ট, দেখেন 26 নাম্বার 6 নাম্বার, এখানে বলতেছে বর্তমানে চলছে এমন কোনো কাজ বুঝাইতে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়ে কন্টিনিউয়াস ফর্ম হয়, ঠিক আছে? কিছু ক্ষেত্রে নাও থাকতেও পারে, নাও থাকতে পারে, নাও এট দিস মোমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে আমরা বুঝবো এটা হচ্ছেই, না থাকলেও হইতে পারে। যেমন আই এম রিডিং, এটাও তো, এটা শেষেও তো নাই, বাট এটা তো কন্টিনিউয়াস, তাই না? তাহলে হি ড্যাশ আ সং নাও, তাহলে হি ইজ সিঙ্গিং আ সং নাও, হি ইজ সিঙ্গিং আ সং নাও। ক্লিয়ার কথাটা? কেন হয়েছে এটা? কারণটা হচ্ছে দেখেন, নাও থাকলেই যে আইএনজি হবে ব্যাপারটা এরকম না, বাট এটা একটা সিগনিফিকেন্ট সিম্বল যে এটা আইএনজি হবে। ওকে, আর কিছু না। ব্যাপারটা কি বুঝাইতে পারছি? জি নাও এট দিস মোমেন্ট হচ্ছে একটা সিম্বল যে এটা থাকলে কন্টিনিউয়াস হবে, বাট এটা ছাড়াও কন্টিনিউয়াস হইতে পারে। যেমন আই এম রিডিং শেষ, তাহলে এটাও তো হইতে পারে, এটা হইতে পারে না? 7 নাম্বারটা বলেন, 7 নাম্বারটা কি বলছে দেখেন, সেন্টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কেন হয় বুঝাই বলি। সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে লিখে রাখেন, সেন্টেন্সে অক্সিলারি হিসেবে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তিনটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কারণটা হইলো কারণটা হচ্ছে দেখেন, আপনি যখন আপনি বলবেন যে আই হ্যাভ, তখন হবে ডান, কারণ এর প্রেজেন্ট পারফেক্ট। তাহলে হ্যাভ হ্যাজ হ্যাড কিসে হয়? হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট হয়, নাহলে পাস্ট পারফেক্ট হয়। এই প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টেই ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, নাকি? কথা ঠিক কিনা? জি পারফেক্ট পারফেক্ট মানে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি প্রেজেন্ট, সো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্টে V3 হয়। তো হ্যাভ হ্যাজ হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে, হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্টে হয়। ক্লিয়ার? আচ্ছা, এক্সাম্পল দেখলে দেখতে পারবেন, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। তো উই হ্যাভ এর কারণে এটা মেড হয়ে গেছে, হ্যাজ এর কারণে ডান হয়ে গেছে। কিন্তু যদি এটা মেইন ভার্ব হিসেবে বসতো হ্যাভ বা হ্যাজ, তখন কিন্তু প্রেজেন্ট হয়ে যেত। আই হ্যাভ আ পেন, হি হ্যাজ আ পেন, এরকম। ঠিক আছে? জি স্যার। 8 নাম্বার, 8 নাম্বারের শব্দগুলো ভালো করে দেখেন। জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এই শব্দগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট। হ্যাঁ, অনেকে বলে না যে আমি লেটলি আসছি, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে লেট। আই কেম লেটলি না, আই কেম লেট। ওকে, আবার রিসেন্ট না, রিসেন্টলি। শিখতে হবে এগুলো ভালো করে। তাহলে কি দাঁড়াইলো? জাস্ট, জাস্ট অলরেডি, এই ধরনের শব্দ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটাতে যাব। সেটা কি স্ট্রাকচার? সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ, তাই তো? প্লাস ভার্ব V3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই হইলো ব্যাপার। ল একবার 9 নাম্বারটা দেখার চেষ্টা করি আমরা। বলতে কিছু অতীত নির্দেশক শব্দ আছে, ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট, লাস্ট ইয়ার, হাবি জাবি, জাস, এগুলো দিয়ে অতীত বোঝায়। তো সেক্ষেত্রে পাস ফর্ম হয়, তার মানে V2, ভার্বের 2 নাম্বার ফর্ম। যেমন হি লেফট হোম লাস্ট নাইট, গত রাতে বাসা ছাড়ছিল আর কি। আই কেম হোম ইয়েস্টারডে, আমি গত দিন বাসায় আসছি। মনে রাখবেন হোম এন্ড অ্যাব্রোড এমন একটা শব্দ, হোম, হোম এন্ড অ্যাব্রোড এমন একটা শব্দ যে কাম এন্ড গোর ক্ষেত্রে এটার আগে টু বসে না। মনে বুঝাইতে পারি নাই? হোম এন্ড অ্যাব্রোড এই দুইটা শব্দের আগে কাম এন্ড গো বুঝাইতে, কাম গো বুঝাইতে টু বসে না। আচ্ছা, আচ্ছা, আপনাদের একটা ঘোষণা দেই, সেটা হলো আমাদের 8:30টাতে একটা আইএলটিএস এর ব্যাচ চালু হইতেছে, 8:30, যেটা 8:45 শুরু হবে বেসিক্যালি। এই কারণে আপনাদের ব্যাচটাকে আসলে 10টা 15 করা হয়েছে। অনেকে চাকরি বাকরি করে, আসতে সময় লাগে। তো আপনাদের পরিচিত কেউ যদি কোর্স করতে চায়, ভালো লাগে, আপনারা বলতে পারেন। আমরা সাহায্য, মানে যথেষ্ট চেষ্টা করবো তাদেরকে শেখানোর। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট আইএলটিএস ব্যাচে 10 জন থাকে, 10 জনের বেশি আমরা নিই না, এই আর কি। তো 3 মাসে 40টা ক্লাস, 3 মাস 40টা ক্লাস, প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা করে।
কেউ যদি ইন্টারেস্টেড হন তাইলে আমাকে পার্সোনালি নক করতে পারেন, চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। এনিওয়ে, কোথায় ছিলাম জি। আমরা? কোথায় ছিলাম? 5 নাম্বার। জাস্ট জাস্ট না 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 5 না না নাম্বার না, নাই। আমরা ছিলাম হচ্ছে কি নাম্বার আপনার হচ্ছে হ্যাভ 8 এজ এর নাম্বার শেষ করছি, 7 নাম্বার শেষ করছি, 8 8 নাম্বারও নাম্বার 9 শেষ নাম্বার করছি, 9 হ্যাঁ নাম্বার হ্যাঁ 9 নাম্বার 9 9 নাম্বার নাম্বার। রাইট ও রাইট রাইট। তাহলে অতীত নির্দিষ্ট যে শব্দগুলো আছে ওই শব্দগুলাতে এই কারণে অ্যাডমিশন সেকশন আর পড়ানোর সেকশন আলাদা করতে হয়। পড়ানোর অ্যাডভার্টাইজমেন্ট করতে গিয়ে আমি ভুলে গেছি কইছিলাম, এই জন্য পড়ানোর সেগমেন্ট এবং অ্যাডমিশন সেগমেন্ট আলাদা করে দিছি। অ্যাডমিশন দেখে আর অন্য লোকজন, আমি শুধু পড়াই, তারপরে বলে দিলাম আর কি একবার। যাই হোক, সো 9, ইয়েস্টারডে, অ্যাগো, লং, সিন্স, লাস্ট নাইট, এই যে কথাগুলো এগুলো থাকলে সাধারণত পাস্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে? আবার মাথায় রেখেন সবসময় হয় না, কিন্তু সিন্স কিন্তু সবসময় অতীত বোঝায় না, এটা মাথায় রেখে। সিন্স এর অনেক ব্যাপার আছে, সিন্স মানে কারণ হইতে পারে, সিন্স মানে যখন হইতে পারে, সিন্স এর আবার একটা কমপ্লেক্স স্ট্রাকচার আছে, মানে সিন্স এর এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আর এক পাশে পাস্ট ইনডিফিনিট। সো ইংরেজি কিন্তু একটু বৃহৎ জায়গা, এটা শাখা প্রশাখা অনেক, একটু বুঝে শুনে পড়তে হবে এবং অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই জন্য থাকলে পাস্ট ইনডিফিনিট, তাহলে কি হবে? হি লেফট হোম লাস্ট নাইট, আই কেম হোম ইয়েস্টারডে, ঠিক আছে? আচ্ছা, 10 নাম্বার যে নিয়মটা, এটা আপনাদের জন্য খুব ভাইটাল, এটা আপনারা একটু ভালো করে দেখবেন, এটা কঠিন। দেখেন এখানে কি বলছে, নো সুনার হ্যাড দেন, স্কেয়ারসলি হোয়েন, হার্ডলি বিফোর। তো মাঝখানে একটা দুইটা অংশ ফাঁকা আছে, দেখেন খেয়াল করেন। তাহলে পার্ট এ ফাঁকা, তারপরে পার্ট বি ফাঁকা। আপনারা সবসময় মাথায় রাখবেন এখানে যে হেড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেড আছে, যেহেতু এখানে হেড আছে অলওয়েজ এখানে V3 দিবেন। কি দিবেন? যেহেতু পাস্ট পারফেক্ট। আর অপর পাশে অলওয়েজ V2 দিবেন। কথাটা খুব সহজ করে বুঝাই দিলাম, বাট সহজ না অত, একটু ভালো করে বুঝেন। যেহেতু আমরা বলছি নো সুনার হ্যাড এর পরে গ্যাপ হয়ে দেন এর পরে আবার গ্যাপ, হেড যেহেতু আছে তার মানে এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? হেডের পরে V3 হবে, ওকে, এবং ওই অপর পাশে সবসময় V2 হবে। ক্লিয়ার কথাটা? ব্যাপারটা বুঝছেন কিনা? এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন ভালো করে। বলতেছে নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড হি সিন, সিন কেন আসছে? কারণ হচ্ছে V3 এর কারণে। নো সুনার হ্যাড হি সিন, নো সুনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন, THEN না কিন্তু THN, দেন হি র্যান অ্যাওয়ে, কারণ এই যে পাস্ট ইনডেফিনিট, এটাই নিয়ম। তাহলে আমরা হেডের পর পরই আমরা V3 বসাবো এবং অপর পাশে আমরা সবসময় V2 বসাবো, এটাই নিয়ম। এটা নো সুনার দেন, স্কার্সলি হোয়েন, হার্ডলি বিফোর, সবগুলোর ক্ষেত্রেই। সো প্রথম অংশের আমরা পাস্ট পারফেক্ট করব, পরের অংশে আমরা পাস্ট ইনডেফিনিট করব। দ্যাটস দ্য পয়েন্ট। 11 নাম্বারটা দেখেন তো সবাই পারেন কিনা? 11 থেকে কত পর্যন্ত? 11 থেকে 15 পর্যন্ত দেখেন তো পারেন কিনা? 11 থেকে 15 একটু ভালো করে দেখেন। দেখেছেন ভাই? জি ভাইয়া, দেখতেছি।
ওকে, আমরা স্টার্ট করি। কোথায় ছিলাম আমরা? 11তে, রাইট? ছিলাম 11। 11তে। জি স্যার। ওকে, 11তে যাই আমরা তাহলে। বলতেছে যে সিন্স একটা শব্দ, সেটা যদি মাঝখানে থাকে, কিসে থাকে? মাঝখানে থাকে। তাইলে আমরা সিন্স যদি এভাবে লিখি আমরা, তাহলে সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সিন্সের পরে পাস্ট ইনডিফিনিট। বেসিক্যালি এটা আগে পড়ে না, বেসিক্যালি অংশ, কিন্তু বাট এইভাবে থাকলে আগে পড়ে। আমি আপনাদেরকে ট্রিকটা পরে বলতেছি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে সিন্সের প্রথম অংশে, অপর অংশে পাস্ট ইনডিফিনিট হয়। যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়। এটা কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার, যারা আইএলটিএস করবেন তাদের জন্য খুব কাজে লাগবে। আর একটা জিনিস দেওয়া নাই, সেটা হচ্ছে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এটা চেঞ্জ হয় না, কোনো নো চেঞ্জ। ক্লিয়ার কথাটা? ব্যাপারটা কি বুঝাইতে পারছি? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট হ্যাঁ, ইনডিফিনিট থাকলে থাকলে পাস্ট পাস্ট পারফেক্ট। পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট নো চেঞ্জ। পারফেক্ট থাকলে নো পরেরটাও চেঞ্জ। পাস্ট পারফেক্ট, না না? না না, যা থাকবে তাই। পাস্ট পারফেক্ট থাকবে আর যাই থাকুক, চেঞ্জ হবে না। মানে অপর অংশে কি আছে সেটা তো আপনি জানেন না, বুঝেন না কথাটা? মানে আপনি কিন্তু বুঝেন ব্যাপারটা, আপনি কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এক পাশে, অপর পাশে কিন্তু চেঞ্জ করতেছেন। আপনি কিন্তু পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট কে পাস্ট ইনডিফিনিট বানাইতেছেন না। এটা তো একটা সেন্টেন্স, এটা তার একটা অংশ, এটা দুইটা অংশ না। যেমন মনে করেন এখানে আছে দুইটা অংশ, দেখেন। যেমন মনে করেন যে আপনার এখানে আছে কি বলেন তো, দ্য পেশেন্ট বিফোর বিফোর সরি, এই যেটা সরি, ইট ইজ মেনি ইয়ার্স, এটা একটা অংশ। আই কেম টু ঢাকা, এটা আরেকটা অংশ, তাই না? তো আপনি এটা যেহেতু প্রেজেন্টে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য এটা পাস্ট ইনডিফিনিট করছেন। এইটাকে কিন্তু আপনি করেন নাই, করছেন এইটাকে। বুঝেন নাই কথাটা? জি, হ্যাঁ, পরেরটা। অনেকে আবার কিন্তু এটাকে করে ফেলে, এটাকে করলে হবে না, এটা একটা কন্ডিশনে থাকলে এটা আসবে। বুঝেন নাই? যেমন ধরেন দোকান খোলা থাকলে আমি মিষ্টি খাইতে যাব। বুঝেন নাই? তো দোকান খোলা থাকলে আমি মিষ্টি খেতে যাবো, দোকান না খোলা থাকলে তো আমি যেতে পারবো না, পারবো? তো দোকান দোকানের জায়গায় থাকবে, আমার মিষ্টি খাওয়ার ডিসিশন চেঞ্জ হবে। ক্লিয়ার কিনা? ওকে, সো এটাই আর কি। সিন্সের আরেকটা জিনিস আমরা একসাথে দুইটা শিখে ফেলছি, দেখেন। 11 সেম, আমি একসাথে বুঝাই দিচ্ছি। 13 তো ফার্স্ট ইনডিফিনিট থাকলে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট। ও, 20 অনেক বেশি। বুঝছি কিনা সবাই? জি স্যার। জি ভাইয়া, ওকে, ভেরি গুড। বুঝছি, কিন্তু ভাইয়া মানে রুলস অনেক বেশি, তো একটা বুঝতে গিয়ে আবার আগেরটা সব হারাই ফেলি। ইংলিশের সবচেয়ে বড় সমস্যা এটা, যেখানে অনেক কিছু জানতে হয়। ইংলিশ পারি না আমরা একটাই কারণে, সেটা হলো এত কিছু জানতে হয়, এত কিছু মনে রাখতে হয়, যেটা আসলে একমাত্র সম্ভব যদি আপনি এটা চর্চা করেন প্রতিনিয়ত। এছাড়া এটা মনে রাখা সম্ভব না। চর্চার বাইরে গেলে কখনোই মনে রাখা সম্ভব না এটা। ওকে, সেটাই সেটাই। আমরা দেখি 13 নাম্বারটা দেখি। এই 13 নাম্বারটা আরো সহজ, দেখেন। 13 নাম্বারটা বলতেছে ওরা যে 13 নাম্বারটা বলতেছে যে আপনি যদি বিফোর থাকে, মাঝখানে কি যদি থাকে, যদি বিফোর থাকে এবং আফটার,
আফটার যদি থাকে তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট অটোমেটিক্যালি, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট, আগে পাস্ট ইনডিফিনিট। মাথায় রাখতে হবে আফটার মানে পরে, এই পরে হওয়ার কারণে পাস্ট পারফেক্ট, আর আগে অটোমেটিক অপর পাশে অটোমেটিক্যালি পাস্ট ইনডিফিনিট, আর বিফোর মানে হচ্ছে আগে পাস্ট পারফেক্ট ইনডিফিনিট, অপর পাশে এমনি ইনডিফিনিট হবে। ক্লিয়ার কথাটা? ব্যাপারটা কি বুঝতে পারছেন? অর্থাৎ বিফোর এর আগে, আগের যে মানে সেন্টেন্স থাকবে, আগের যে অংশ থাকবে, বিফোর এর আগেরটা হলে পাস্ট পারফেক্ট হবে, আর আফটার এর বিফোরের পরেরটা আগে পাস্ট আফটার পারফেক্ট এর হবে। পরে। বিফোর এর আগে পারফেক্ট, পরে পারফেক্ট, আর অপর পাশে সবসময় ইনডেফিনিট। ব্যাপারটা বুঝছেন কিনা? জি ভাইয়া। ওকে ওকে, গুড। তারপরে কত নাম্বার আছে? এটার ভাইয়া টোটাল আরো কতগুলো আছে? এরকম বহুত আছে, অভাব নাই। এইটাতেই মনে হয় 60-70টা নিয়ম আছে। আরো অনেক আছে, শুধু এটা না, এরকম আরো অনেক চ্যাপ্টার আছে, ট্রান্সফরমেশন আছে, ভয়েস আছে। না না, মানে রাইট রাইট ভার্বের এই 60-70টা আছে। হ্যাঁ হ্যাঁ, প্রায় এইটাতেই বোধহয় 60টার মতো আছে, দেখতে হবে এটা কত নাম্বার, একটু মনে রাখেন। 13 করছি, একটু মনে রাখেন, দেখে আসে। আর এটা তো কিছুই না, এটা তো মানে এটা তো আসল জিনিস তো, এটা বুঝেন না কি ব্যাপার। দেখি কতগুলো আছে। হ্যাঁ বেশি নাই, 55 কমাই দিছে, ওই কমাই দিছিলাম। 55-এর মধ্যে আমরা মাত্র 13টা। এই এটা সবচেয়ে, আপনাদের ক্লাস হচ্ছে অনেকগুলা, আপনাদের তো এখন খুশি থাকার কথা যে আগে আগে শেষ হয়ে যাচ্ছে। ক্লাস শেষ হয়ে গেলে পড়বেন কি বলেন? না, এই তো হচ্ছে না ভাইয়া। আপনার এই যে এই এই ক্লাসটায় যে মানে আপনার স্পিকিং এর প্র্যাকটিস তো হইতেছে না, যেটা হওয়ার কথা ছিল। হ্যাঁ সেটা হবে, স্পিকিং স্পিকিং ও হবে। গ্রামারটা একটু ঠিক করে আমরা স্পিকিং ও করবো, যখন চাপটা কমে যাবে তখন স্পিকিং প্রতিদিন 30 মিনিট করে করব। ওকে। বুঝতে পারছেন? কারণ আপনি তো জি। স্পিকিং এ ভুল করবেন আপনি যদি গ্রামারের বেসিক না জানেন। বুঝছেন ঘটনাটা? স্পিকিং এর জন্য যে এই রুলস গুলাকে সবগুলা কি মানে অ্যাপ্লিকেবল, মানে অ্যাপ্লিকেবল, স্পিকিং এ তো হ্যাঁ সব হ্যাঁ। জানা লাগে। না, স্পিকিং এ সব জানা লাগে না এটা ভুল কথা। আমরা যেহেতু স্পিকিংটা করি খুব সাধারণ কিছু দিয়ে, এই কারণে আমাদের মনে হয় যে আমাদের জানা লাগে না, কিন্তু আপনি যদি একটা ভালো স্পিকিং দিতে চান তাহলে অবশ্যই লাগবে। বুঝাইতে পারছি কথাটা? মানে জি। মানে আমরা স্পিকিং করি খুবই ন্যারো সিম্পল রুল দিয়ে, একদম হালকা কথাবার্তা, কিন্তু আমরা যদি এটাকে ডিপ করতে চাই তাহলে অবশ্যই আমাদের অনেক কিছু জানতে হবে। কারণ মাথায় রাখতে হবে, রাইটিং বলেন, রিডিং বলেন, লিসেনিং বলেন, স্পিকিং বলেন, গ্রামার কিন্তু কারোর জন্য আলাদা না, এটা সবার জন্য। So, আপনি যদি ইউজ করতে চান আপনি করতে পারবেন। যেমন আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স খুব একটা ব্যবহার করি না স্পিকিং এ, বাট আপনি যদি করতে পারেন এটা আপনার নাম্বার বেশি আসবে স্পিকিং এ, বা আরো ভালো আপনি স্পিকিং পারেন সেটা প্রমাণ হবে। বাট ইন 9 ইন পাইতে গেলে ভাই এগুলো সবই জানা লাগবে। 9 পাওয়ার জন্য এর থেকে আরো বেশি কিছু জানতে হবে। আপনি 7 পাওয়ার জন্য এর থেকে বেশি জানতে হবে বেসিক্যালি। 7 যদি আপনি পেতে চান তার জন্যই এর থেকে বেশি জানতে হবে, এর মধ্যে এগুলো জানতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি নর্মালি বলবো তাইলে তো আসলে। আইএলটিএস এর যে মানে মানে আইএলটিএস এর স্পিকিং মার্কিংটা করে কি হবে, কিসের উপর ভিত্তিতে মার্কিং? আচ্ছা, আইএলটিএস এর মার্কিং ক্রাইটেরিয়া যদি যান আপনি আপনি অনেকগুলো এই জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, কোহেশন এন্ড কোহেরেন্স, ফ্লুয়েন্সি, ঠিক আছে? বুঝেন না? আরেকটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স। এই কয়টা জিনিস। তো এই যে গ্রামাটিক্যাল রেঞ্জ যে ব্যাপারটা, এই জায়গাটাতে আপনি অ্যাকিউরেসি, এই জায়গাটাতে আপনি মার খেয়ে যাবেন যখন আপনি ভালো গ্রামার ব্যবহার করতে পারবেন না এবং ভোকাবুলারি ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে? তো দ্যাটস দ্য পয়েন্ট, আর কিছু না। ওকে, আমরা কি বুঝছি এবার? দেখেন, অর্ডিনারি তো অর্ডিনারি, আর এক্সট্রা অর্ডিনারি তো এক্সট্রা অর্ডিনারি। ভালো কিছু করতে গেলে তো অনেক অনেক কিছু জানতে হবে। কারণ আপনি ধরেন কোনো মতে কিছু করতে গেলে তো আমাদের, দেখি তো আমি আমি তো অনেক ধরনের মানুষ পড়ানোর অভিজ্ঞতা আছে। আমি অনেক দেখি যে বড় বড় ব্যাংকার, অনেক বড় ব্যাংকার, বাট সে যখন লেখে তার ভুল হয়। সে বলে ভাই আমার সারা জীবনে সমস্যা হয় নাই, আর আপনি বলতেছেন ভুল। তখন আমি বললাম যে ভাই একটু থামেন, আপনার সারা জীবনে সমস্যা হয়নি সেটা আলাদা জিনিস, বাট আপনার ভুল কেন হয়েছে সেটা আমি বলে দিচ্ছি।
তো যখন বলে দিই তখন সে আর বুঝে, হ্যাঁ ঠিক আছে। তার মানে সারা জীবন আমরা একটা স্ট্রাকচার রাইটিং করে আসছি আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে, বা যেখানে যাই করছি, ঠিক আছে। যে কারণে আমরা আসলে অ্যাকিউরেসি নিয়ে অতটা কাজই করি নাই, যে কারণে ভুল তো হইলে আর ধরে না কেউ। ছোটবেলায় রচনা লিখছেন, মোটামুটি লিখলে 7-8 দিয়ে দিছে, স্যার ঠিক মতো খাতাও দেখে নাই, ঠিক আছে। জব লাইফে আপনি দেখছেন সবকিছু স্ট্রাকচার ফরম্যাট, আপনি শুধুমাত্র কিছু কিছু জিনিস চেঞ্জ করে আপনি লিখে দিচ্ছেন। তাহলে তো এইভাবে করলে তো হয় না। স্পিকিং তো ভয়ঙ্কর, স্পিকিং আপনি যা বলেন এগুলো তো জাস্ট মানে মানে ভয়ঙ্কর লাগে আর কি। ব্যাস, কেউই যেহেতু ভালো পারে না এই কারণে এর গায়ে লাগে না। আমাদের দেশের প্রেক্ষাপটে বেশিরভাগ মানুষ ইংলিশ ভালো পারে না, এটা খুবই সত্য। এবং এই কারণে গায়ে লাগে না বা দোষটা চোখে পড়ে না। সবার গায়ে যখন কাদা, তখন যার গায়ে একটু কম কাদা তাকেই পরিষ্কার মনে হয়। আমি কি বুঝাইতে পারছি? আমরা কিন্তু স্যার মানে ধরেন ক্লাস 1 থেকে বলেন যেখানে মানে টুকটাক কিন্তু সবাই ইংলিশ পড়ি, তারপরও পারি না। পারি না কারণটা হচ্ছে ভাই আমরা তো প্রপারলি শিখি না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, আমাদের শেখানোর পথটা ভুল। তৃতীয় বিষয়, এটা অ্যাপ্লিকেশন নাই। মানে আমরা এমন কিছু শিখি যেটা আসলে কোনো লাভ নাই। যেমন আপনি খেয়াল করে দেখেন তো, আমি আপনাদেরকে কিছু কিছু জিনিসের যে ব্যাখ্যা দিই, এই ব্যাখ্যাগুলোকে আপনার মানে অন্য কোথাও এইভাবে আছে নাই, কিন্তু এটাকে বাইর করতে হয়েছে। আমি এই বই যা আছে সবই কিন্তু ইংলিশ বই, কিন্তু চেঞ্জ হয় না, সবই আছে। বাট থিং ইজ দ্যাট ব্যাখ্যাগুলো আলাদা। আমার কথা কি বুঝতে পারছেন কিনা? ইভেন অবাক হয়ে যাবেন আপনি, বাংলাদেশে এখনো পর্যন্ত বাচ্চাদের পড়ার জন্য একটা ভালো ইংলিশ বই নেই। অবাক হয়ে গেলাম আমি। সবাই সে চৌধুরী হোসেন পড়ে, বাট এদের অসংখ্য ভুল, অনেক পুরানো বই। চিন্তা করতে পারবেন না, বাংলাদেশে এখনো পর্যন্ত চৌধুরী ওখানে এসএস। এবং অ্যাডভান্সে মানে একটু কঠিন করে দেওয়া, মানে আরেকটু সহজ করে যদি এগুলা ওরা হ্যাঁ মেক করতো হ্যাঁ, আমার মনে হয় একটু ভালো হতো। ভালো হইতো, এক্স্যাক্টলি ভাইয়া ঠিক বলছেন। বাট আপনি চিন্তা করে দেখেন মার্কেট কত বড়। মানে বাংলাদেশের 1 থেকে 12 পর্যন্ত কত লক্ষ স্টুডেন্ট আছে হিসাব করে দেখেন। বাট তাদের জন্য একটা ভালো বই নেই। মানে ভালো মানে হচ্ছে বেস্ট একটা বই নাই। যা আছে সব কোনো মতে কাজ চলে, ঠিক আছে। এই যে চৌধুরী হোসেনের বইটা কত মোটা, এত পুরানো, এইটাই চলে। বাকিগুলো তো ভয়ঙ্কর খারাপ। আমি কি বলবো, কিছু কিছু বই আছে ভয়ঙ্কর খারাপ, এগুলো নাম না বলি, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এত বড় মার্কেট কিন্তু কেউ কি নাই যেটা ভালো বই লিখবে। তো এটা হলো ব্যাপারটা হলো কি যে আমরা হয় খুব কঠিন করে ফেলতেছি, নাহলে খুব হাবিজাবি করে ফেলতেছি। বাট যেটা প্রয়োজন সেটা আমরা করতে পারতেছি না। এটার পিছনে একটাই কারণ, যে বেসিক্যালি বাংলাদেশের মার্কেটটা মার্কেটিং বেসড। মানে আপনি মার্কেটিং করে যেটা খাওয়াইতে পারবেন সেটাই চলে, ঠিক আছে। এটা বাংলাদেশের খুব একটা বড় সমস্যা। এবং আর বাংলাদেশের আরেকটা বড় সমস্যা হচ্ছে ওই যে আপনি যেটা বললেন ক্লাস 1 থেকে 12 কেন, এরপরে আমরা ইংলিশ পড়ি কিন্তু আমরা ইংলিশ পারি না। এটার ফান্ডামেন্টাল একটা কারণ আমি আপনাকে বলে দিই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, আলহামদুলিল্লাহ আমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ছি, খুব খারাপ পড়িনি। আমাকে বলে দেওয়া হইলো যে আপনি যখন লিখবেন তখন আপনার কনসেপ্ট ঠিক থাকা জরুরি, গ্রামার সমস্যা না। হুইচ ইজ রং। আমি জিনিসটা লিখবো ইংলিশে, তাই তো। তাহলে আমার কেন শুধু কনসেপ্ট ঠিক থাকা জরুরি, গ্রামার ঠিক থাকা জরুরি না? আমার গ্রামারও ঠিক থাকা জরুরি, কারণ আমি ইংলিশে লিখবো। তার মানে কি আমাকে একটা রং মেসেজ দেওয়া হইলো। আমাকে মেসেজ দেওয়া হইলো এসএসসি তে যে আমি আমি প্যারাগ্রাফ 1.5 পৃষ্ঠা লিখবো, টুকটাক ভুল হলে সমস্যা নেই, টিচার এভারেজ মার্কিং করে। তো এইগুলো দেখে দেখে যদি একটা বাচ্চা বড় হয়, একটা বাচ্চা যদি সারাক্ষণ টেস্ট পেপার সলভ করে, দেখে যে টেস্ট পেপার থেকে কমন পড়ে, তাহলে সেই বাচ্চা তো আসলে ইংলিশ শেখার প্রতি কোনো আগ্রহ থাকবে না। আমাদের দেশে তো ধরেন আন্ডারস্ট্যান্ডিং বেসড লার্নিংটা নাই। আমাদের দেশে হচ্ছে কি কোয়েশ্চেন বেসড, কমন পড়া বেসড। যেমন আমরা ছোটবেলায় শুনতাম টেস্ট পেপার সলভ করলে, নবদূত সলভ করলে কমন, ঠিক আছে। আমরা টিচারের কাছে পড়তে যেতাম, টিচার আমাদেরকে বলতো এই 9, 10, 11, 12 এরকম করে সব পড়ে আসবা। আসলে কি আমাদের আমরা কিন্তু পরীক্ষা এগুলো নিত। মানে এগুলো সলভ করে তারপর কমন করে কিন্তু পাশ করে আসছি, যার কারণে আসলে এই ঘাটতিটা রয়ে গেছে। হ্যাঁ ওইটাই বলতেছি, আমি আমি নিজে ফেস করছি। আমি নিজে ব্যক্তিগতভাবে দেখছি যে নবদূত পড়াইতো আমাদেরকে 9, 10, 11 পরে, এই যত আছে 1 থেকে 100 টেস্ট পেপারের নবদূত 9 পড়ে আসবা, মুখস্থ করো, কোনো কথা হবে না। যে পারতো তারে বা দিত, বুঝছে কি বুঝছে না বোঝার দরকার নেই, মুখস্থ করো লেখো। বাট একটাবার তারা চিন্তা করে নাই যে এই যে স্টুডেন্ট লিখলো সে কি বুঝলো, বুঝেন নাই। এই যে আমটা আপনি আপনি বলতেছেন আই ওয়েন্ট টু ঢাকা, তাই তো। ঢাকা, এই যে আপনি লিখলেন। আর আপনি লিখলেন আচ্ছা, আপনি এটা বাদ দেন, আপনাকে আরেকটা জিনিস শিখাই দিই, সেটা হলো ধরেন আপনি বলেন আই গো টু দ্য স্কুল। এই ব্যাখ্যা কিন্তু বইয়ে আছে, কিন্তু এই বই কেউ পড়ায় না, কারণটা কি অনেক জটিল। এটা খুব সিম্পল। আপনি এই স্কুল বা এইসব জায়গায় যদি আপনি সাধারণ কাজ করতে যান বা রেগুলার কাজ করতে যান বা আপনার কাজ যেটা সেটা করতে যান, তার সেখানে দেওয়া হয় না।
আর যদি আপনি এর বাইরে কাজ করতে চান, আপনার রেগুলার রুটিনের বাইরে কাজ করতে, তখন দা হয়। যেমন আমি স্টুডেন্ট, আমি যাই ইউনিভার্সিটিতে পড়তে। এখন আমি যদি বলি আই গো টু দ্য ইউনিভার্সিটি, তাইলে বোঝাবে আমি ইউনিভার্সিটিতে অন্য কিছু করতে চাই। এই কারণে কিন্তু ছোটবেলা থেকে আপনারা কি বলেন, আই গো টু স্কুল, আই গো টু মার্কেট, আই গো টু প্লেগ্রাউন্ড, আই গো টু অমুক তমুক। কারণ আপনি স্কুলে যান পড়তে, মাঠে যান খেলতে, বাজারে যান বাজার করতে। বাট হোয়েন এভার ইউ আর সেইং এজ এ মুসলিম, আই গো টু দ্য চার্চ, তার মানে আপনি এখানে প্রার্থনা করতে যান না, কারণ আপনি মুসলিম। আপনি যান এখানে অন্য কিছু করতে। এখন ইংলিশটাকে আমাদের করা উচিত হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বেস, যেখানে আমরা ইংলিশটা করে ফেলছি মুখস্থ বেস এবং পরীক্ষায় কমন পাওয়া বেস, যে কারণে আমাদের গ্যাপটা রয়ে গেছে। মানে আকরাম ভাই কি বুঝছেন? ইকরাম ভাই, ইকরাম ভাই কি বুঝছেন কথাটা, কেন আমরা জি পারি জি না? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, তো এই জিনিসটার কারণে। বাট আমরা এটা নিয়ে চেঞ্জ নিয়ে আসবো, সামনে কারিকুলাম চেঞ্জ হবে, আমরাও প্রস্তুত হচ্ছি, মার্কেটে আমরা থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে? বাংলাদেশের এত বড় মার্কেট, আমরা একটুখানি কন্ট্রিবিউট করতে পারলেও সেটা ভালো। তো চেষ্টা করবো আর কি ধীরে ধীরে কাজ করতে। বিকজ সাইফুর রহমান খান একটা রুমে পড়াইতো, সিঙ্গেল একটা রুমে স্টুডেন্টকে পড়াইতো, সেখান থেকে সাইফুরসের সেবা অল্প একটু হলেও সবাই পাইছে। মেন্টরস আজ থেকে 30 বছর আগে শুরু করছিল কয়েকটা চেয়ার টেবিল নিয়ে, মেন্টরস আজকে একটা বড় জায়গায় আছে। তো মাথায় রাখতে হবে যে আসলে মার্কেটটা অনেক বড় বাংলাদেশের, বাট শুধু কাজ করতে হবে ভালো মতো। আপনি ভালো সার্ভিস দিলে টুডে টুমোরো মানুষ কম বেশি ব্যাক করবেই, আপনার পরিধি বাড়াইলে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি, আমিও নিজেও অনেক ছোট মানুষ, আস্তে আস্তে কাজ করলে হয়তো বা কিছু হবে পরবর্তীতে। আমরা মূল আলোচনায় থাকি। আমরা কি এটা বুঝছি 13 নম্বর? 13 নম্বর কি বুঝছি আমরা ভাই? ওকে, ঠিক আছে। 14-15 পড়ি। দেখি 14-15 আপনি একা পারেন কিনা দেখি। আল্লাহু আকবার। আচ্ছা, আমরা শেখার চেষ্টা করি। 14 নম্বর বলতেছে যদি কোনো একটা নর্মাল সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব থাকে, বা দুইটা ভার্ব যদি থাকে, সিম্পল ভার্ব যদি দুইটা থাকে, তাহলে পরেরটার সাথে আইএনজি হবে অথবা টু প্লাস ভার্ব বসবে। যেমন আই স হিম, এটা হচ্ছে ভার্ব, প্রথম ভার্ব। তাহলে এটা একটা দ্বিতীয় ভার্ব, তাহলে আমরা এটাকে পড়তে পারি টু গো অথবা গোয়িং। ওকে, আই স হিম গোয়িং অথবা টু গো, শেষ, খেলা শেষ। ও ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটাই। So, এটাই ঘটনা। তাহলে আমরা কি বললাম, প্রথম ভার্ব, দুইটা যদি ভার্ব থাকে তাহলে প্রথমটা তো ঠিক আছে, দ্বিতীয়টার ক্ষেত্রে হয় ভার্বের সাথে আইএনজি হবে অথবা টু প্লাস ভার্ব বসবে। ক্লিয়ার? পনেরো নাম্বার দেখেন কি হবে।
দেখতেছেন ভাই? জি স্যার। 15 নাম্বারটা একটু দেখেন, এই যে শব্দগুলো আছে এগুলোকে বলা হয় কি? মডেল। কি বলা হয়? মডেল। মডেল অক্সিলারির মতো এগুলো, ঠিক আছে? এগুলো মডেল অক্সিলারির মতোই কিছু জিনিস, যেগুলোর পরে সবসময় কি হবে? V1 বসবে, মুখস্থ। টু থাকলে টুটা উঠে যাবে আর V1 বসবে। যেমন ইউ হ্যাড বেটার গো হোম, তো হ্যাড বেটার, হ্যাড এর কারণে কখনো এটা চেঞ্জ হয়ে যাবে না, এটা তো হ্যাড বেটার টোটাল মিলে একটা কনসেপ্ট। এ ধরনের শব্দ যুগল বা আমরা যেটাকে বলি মানে ফ্রেজ, এ ধরনের জিনিস থাকলে, এই শব্দগুচ্ছ থাকলে আমরা সাধারণত প্রেজেন্ট ফর্মে রাখবো। এবং যদি ভার্বের আগে টু থাকে, টুটা আমরা তুলে দিব। ব্যাপারটা কি বুঝাইতে পারছি কিনা? তো আবার বলবেন। আচ্ছা, আমরা বলতেছি এই যে শব্দগুলো আছে, যেমন উড রেদার, ইউ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দেয়ার, ডান লেখা আছে, এটা দেয়ার হবে, ঠিক আছে? এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো থাকলে কি হয় বলেন তো? এই শব্দগুলো থাকলে V1 হয়, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এবং যদি টু থাকে টুটা উঠে যায়, ঠিক আছে? ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে। 16 থেকে 21 পর্যন্ত করে আজকে আমরা শেষ করব। আপনারা একটু দেখেন। রাইট ফর্ম ভার্বটা শেষ করার পরে আমরা স্পিকিং প্র্যাকটিস করবো আস্তে আস্তে। ষোলো থেকে 21। তাহলে কামরুজ্জামান ভাই, আপনার এই ডিমান্ড হচ্ছে যে আমরা একটু একটু করে স্পিকিং ও প্র্যাকটিস করা দরকার আসলে, যেহেতু এটা কমিটমেন্ট ছিল, তাই না? এগুলা মানে এই এগুলা করতে গিয়া মানে আরো ভয় লাগতেছে। কেন কেন ভয় লাগতেছে কেন? ভাইয়া এইগুলা যে মানে আপনার এই একটা একটা সেন্টেন্স করতে গিয়া যদি আপনার 50, 60টা, 80টা, 100টা ফর্মুলা নিয়ম। মনে রেখে বলতে হয়, তাহলে একটু নাই ভাই। ওকে। ওই লেখার সময় কি সেন্টেন্সটা লিখবো না এগুলো মনে করবো? আচ্ছা আচ্ছা, না অসুবিধা নাই, এটা তো ভালো আপনার জন্য। আগের থেকে তো ধরেন আপনার রাইটিং ভালো হয়েছে না, স্পিকিং ভালো হয়েছে না? আহ, যাই হোক, এনিওয়ে আমরা দেখি 16 থেকে 21 পর্যন্ত দেখার চেষ্টা করি। 16তে কি বলছে দেখেন। এরপরে থেকে আমি একটু বলি আপনাদেরকে, আমরা আমাদের মূল আলোচনায় গ্যাপ নিব কিছুটা। আমরা মোটামুটি অনেকখানি আগায় গেছি। আমরা কি করব, আমাদের যে গ্রামার পার্টটা এটা করার পরে আমরা 10 মিনিটস একটা ব্রেক নিয়ে আমরা স্পিকিং পার্টে যাব। তো যেহেতু আমরা অনেকখানি আগায় গেছি, এটা করবো আমরা, ঠিক আছে? আর ক্লাসে অনেকে উপস্থিত থাকতে পারেন, এটা তাদের ব্যক্তিগত সমস্যা, ক্লাস নিয়ে তাদের কোনো কমপ্লেইন নাই, আমরা ফিডব্যাক নিছি। তারা বলছে যে ভাই আমরা দেখে নেই, so অসুবিধা নাই। So আমরা আসলে তাদের ওরিড হয়ে লাভ নাই, আমরা আমাদের মতো ক্লাস করতে হবে, তারা তাদের মতো দেখে নিলেও চলবে, অসুবিধা নাই। So যারা পারবো তারা জয়েন করবো। এনিওয়ে, 16 নাম্বার বলছে সেন্টেন্সে উড দ্যাট থাকলে, যদি সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকে,
তাহলে সাবজেক্টের পর কুড বসে। বুঝাই বলি, যেমন উড দ্যাট আই কুড গো টু স্কুল, তাহলে উড দ্যাট আছে, সাবজেক্টের পরে কুড বসছে, আর কুডের পরে যে কুড যেহেতু মডেল, এরপরে গো বসছে, V1 শেষ। টু বি এবং হ্যাভিং এই দুইটার পরে সাধারণত V3 বসে, টু বি এবং হ্যাভিং এর পরে V3 বসে। কি বললাম? টু বি এবং হ্যাভিং এর পরে V3 বসে। যেমন টু বি মানে কি, যেমন আই ওয়ান্ট দিস ড্রেস টু বি কি কাট, মানে আমি চাই এই ড্রেসটা কাটা হোক। আই ওয়ান্ট দিস স্টেপ টু বি টেকেন। আবার হ্যাভিং এর পরে V3 হয়, হ্যাভিং ডান মাই জব, আই লেফট দা প্লেস, মানে কাজটা শেষ করে আমি আমার প্লেস ছাড়ছিলাম, এরকম। এনিওয়ে এইটা খুব ইম্পর্টেন্ট না, এটা নেক্সট ক্লাস, এটা একটু বৃহৎ, এটা নেক্সট ক্লাস আলোচনা করব। এটা দেখেন একটু, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এগুলো থাকলে সাধারণত ভার্বের পাস্ট ফর্ম হয়। যেমন আই ফ্যান্সি আই টার্ন পেল, আই উইশ আই স্যাং আ সং, ঠিক আছে? যেমন ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলোর পর যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পর যদি আর কিছু না থাকে, যদি ডিরেক্ট ভার্ব থাকে, অর্থাৎ সাবজেক্টের পর পর যদি ভার্ব থাকে, তাহলে ভার্বের দুই নাম্বার ফর্ম হয়। আচ্ছা, অ্যাজ দো অ্যাজ ইফ উইশ এগুলোর ক্ষেত্রে টু বি এর জায়গায় ওয়্যার হয়, কারণ হচ্ছে অ্যাজ দো অ্যাজ ইফ উইশ এগুলো দিয়ে আমরা আনরিয়েল পাস্টকে বুঝি। কিসেকে বুঝি? আনরিয়েল পাস্টকে বুঝি। সো আনরিয়েল পাস্ট হওয়ার কারণে যেখানে ওয়াজ হওয়ার কথা ছিল সেখানে ওয়্যার হয়। যেমন আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হইতাম, আমি উইশ করি আমি রাজা হইতাম, কিন্তু আমি তো রাজা কোনো ছিলাম না। আয়ের সাথে ওয়াজ হয়, এখানে ওয়্যার হইলো। 21 নাম্বারটা নেক্সট ক্লাসে দেখবো আমরা, 21 এবং 18 নাম্বারটা নেক্সট ক্লাস আমরা শুরু করব। সো আপনাদের শেখা কেমন হচ্ছে বলেন তো, আপনারা যে ক্লাস করতেছেন?